তাদেরকে কিন্তু কেন জানি আমরা অনেকে ভুলে গেছি শ্রমিক বলতে, কারণ তারা তো ডলার পাঠাচ্ছে, তাই তাদেরকে ভুলবশত হয়তো ডলার ম্যান মনে করা হচ্ছে। তারাও শ্রমিক, তারাও বিদেশে অনেক কষ্ট করে, অনেকের সাথে আমার সরাসরি কথা হয়। এমন অনেক শ্রমিক আছে বিদেশে বসে বছরের পর বছর পরিশ্রম করে হাঙ্গা খাটুনি দিয়ে টাকা অর্জন করে দেশে পাঠায়, দেশের উন্নয়নে তাদের একটা বড় ভূমিকা সরাসরি রয়েছে দেশ উন্নয়নে। আমরা শুধু গার্মেন্ট শিল্প, কলকারখানা এদেরকে শ্রমিক বলে সীমাবদ্ধ করলে হবে না, প্রবাসী বন্ধুরাও শ্রমিক। আমি আপনাদের কাছে আজকে একটা স্বীকারোক্তি দিতে কোনো আমার আপত্তি নেই। আপনারা হয়তো একটা জিনিস আজকে নতুন জানবেন। আমি অনেক আগে 1988 সালের জানুয়ারি মাসে আমি কোন একটা উপলক্ষ নিয়ে কানাডা ভ্রমণ করেছিলাম। এরপরে আমি জীবিকার প্রয়োজনে আমাকে কাজ করতে হয়েছে শ্রমিক লেভেলে, কারণ আমি কোনো শিক্ষিত চাকরি পাইনি। এবং আমার মনে আছে আমার প্রথম চাকরি হয়েছে রেস্টুরেন্টের শ্রমিক হিসাবে। আমার কাজ ছিল রেস্টুরেন্টে যারা সারাদিন খাওয়া দাওয়া করে তাদের এবং বাবুর্চি সাহেবের যত হাড়ি বাতিল আছে এগুলো মেশিনে পরিষ্কার করা। যদিও মেশিন সিস্টেম ছিল কিন্তু হাত লাগাইতে হতো। এইখান থেকে আমার যাত্রা শুরু, এবং ন্যূনতম মজুরিতে চাকরি করতাম নাম মাত্র, কারণ তখন আমার ওয়ার্ক পারমিট হয়নি, ছিল না। ওই সব দেশে কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট লাগে। 1 বছর পরে যখন আমার ওয়ার্ক পারমিট হলো, আমি জীবনে প্রথম শ্রমিক হিসাবে জয়েন করলাম গার্মেন্টস ফ্যাক্টরিতে, এবং আমি অনেকদিন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেছি। আমার সুযোগ হয়েছে সকল শ্রেণীর লোকদের সাথে গার্মেন্টসের কাজ করার সুযোগ হয়েছে, কারণ ধীরে 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 আমার একটা প্রমোশন হয়েছিল ফোরম্যানের। আমি দেখাশোনা করতাম, সকালে ভোরে যেতাম, ফ্যাক্টরি খুলতাম, চাবি আমার কাছে থাকতো। সন্ধ্যায় আমি ফ্যাক্টরি চাবি লাগিয়ে মালিকের কাছে চাবি বুঝিয়ে দিতাম। এবং যেই কারণে আমি গার্মেন্টসের শ্রমিকদের কাজ কি, তাদের জীবন কি, তাদের কষ্ট কি অনেকটাই বুঝতে পারি। আমি কখনোই ঠিক মতো ছুটি কাটাতে পারতাম না। সপ্তাহে 6 দিন চাকরি করতাম, ওভারটাইম সহ। যদিও ওষুধ দেশে লেবার ল অনুযায়ী ভালো বেনিফিট দেওয়া হতো, তারপরে সেটা কেন জানি আমার কাছে মনে হয়েছে সঠিক মূল্যায়ন হয়নি। সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি বাংলাদেশে, তখন এটা অনেক আগের কথা, এই দল গঠন করার বহু আগের কথা, 12-14 বছর আগের কথা, যখন আমি স্বপ্ন দেখতাম যে বাংলাদেশের গৃহকর্মী, বাংলাদেশের শ্রমিক, রিকশাওয়ালা, সাধারণ শ্রেণীর লোক যারা মিনিমাম লেভেলে কাজ করে, মানবতার জীবন যাপন করে, তাদের পাশে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে। কিন্তু এটা জানতাম না কিভাবে করব। তাই মনে মনে একটা প্রেক্ষাপট, একটা মঞ্চ খুঁজে বেড়াচ্ছিলাম। আর এতদিন পরে সেই মঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছি, এবং সেই মঞ্চের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি। আমাকে অনেক সময় আমার অনেক সাংবাদিক বন্ধুরা একটু খোঁচা মনে বলে যে আপনি নাকি রাজনীতি দল করেছেন আপনার নিজের প্রোটেকশনের জন্য। আমি তখন উত্তর দিয়েছি যেমন, যে বলে আপনি রাজনীতি শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রোটেকশনের জন্য। আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আততায়ীর হাতে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, বন্যায়, দুর্যোগে। আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না, প্রোটেকশন আসবে আল্লাহ থেকে। আমি রাজনীতি শুরু করেছি মজলুমের পক্ষে কথা বলার জন্য, যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি। আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই। আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায়, তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে। বহু লোকেরা আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি জেলখানার ভিতরে। বহু সাংবাদিক বন্ধুদের ডেকে এনে খাওয়াইছি, তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি,
জানতে চেয়েছি অন্যায়টা কি, অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে। আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি, বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি, কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটা হলো এক সাইড। আরেক সাইড হচ্ছে যারা বাইরে আছে, যারা সরাসরি জেলে যায়নি, তারা বাইরে কিভাবে জেল জীবন কাটিয়েছে সেটাও আমি দেখেছি। আমি একটি সংগঠন করতাম, এখনো করি, সেটার আমার কর্মসংস্থান সংগঠন, যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত 13 বছর। গত 13টি বছর তারা মানবতার জীবন যাপন করেছে। তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কাঁদতে কাঁদতে কবরে চলে গিয়েছে। তারা এখন শুধু আমার কাছে স্মৃতি। আমি শপথ করছি, আমি তাদের পরিবারকে ডাকবো, তাদের পরিবারের ন্যায্য হিসাব বুঝিয়ে দেবো এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে অধিষ্ঠিত করব। আমি নিজের সাথে ইংলিশে একটা কথা বলা হয়, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। দান সৎকার ঘরের থেকে শুরু করতে হয়। শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, শ্রমিককে 8 ঘন্টা ডিউটি দিয়ে 8 ঘন্টা তাকে বিনোদন, 8 ঘন্টা তার বিশ্রাম, এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে। আবারও আমি শুরু করবো। আমার যদি কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি। আমি শুরু করেছিলাম প্রথম যে শ্রমিকের স্ত্রী যখন সন্তান সম্ভব হবে তখন শ্রমিককে 3 মাসের ছুটি দিতে হবে বেতন সহ। আমি চালু করেছিলাম ব্যক্তিগত পর্যায়ে 6 মাসের মাতৃকালীন ছুটি এবং তাদেরকে দেয়, এটা আমি শুরু করেছিলাম। আমি প্রথম বলেছি আমার ঘরের মধ্যে যারা আমার গৃহকর্মী আছে তাদেরকে আমাদের সমমানের খাবার দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে। আমি আমার থেকে শুরু করেছি। ওই যে বললাম দান সদকা ঘরের থেকে শুরু করতে হয়। চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। আপনি কতটুকু কার জন্য করবেন এটা বোঝা যাবে যেদিন আপনি ঘরের থেকে শুরু করবেন। তাই বড় বক্তৃতা দিয়ে লাভ নাই। অবশ্যই আমরা শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হয়েছি এবং আমরা এইভাবেই থাকবো। আমি বলেছি অনেকবার, আমার রাজনীতির খাই সেই নয় যে আমি সংসদে যেতে চাই। অবশ্যই মহান সংসদ হচ্ছে যেখানে মজলুম লোকের কথা বলতে হবে। আমরা সেখানে আপনাদেরকে পাঠাবো, যোগ্য প্রতিনিধিকে পাঠাবো, সেখানে আপনারা কথা বলবেন। এবং আমরা যেটা করব, আমরা আপনাদের জন্য কতগুলো কাজ করব ইনশাআল্লাহ আমাদের দলের পক্ষ থেকে। আমরা নিশ্চিত করব যে শ্রমিকরা যে তাদের যে মজুরি, তাদের যে পাওনা, ন্যায্য পাওনা, এইটা যেন বুঝিয়ে দেওয়া হয়। এবং যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দিতে হবে, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই কাজে আমরা আপনাদের সাথে থাকবো। বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করব এবং এটাতে আমরা ভূমিকা রাখবো এবং যে সরকারে থাকবে তাদেরকে দিয়ে আমরা এটা ঘোষণা করতে ইনশাআল্লাহ সহযোগিতাও করব, বাধ্য করব। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে, আমরা সেটাতে কাজ করব এবং প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সকল প্রকার চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে হবে। শ্রমিকরা যেন পরিশ্রম করে সেখান থেকে কাউকে চাঁদা দিতে না হয়। সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। সকল বন্ধ কলকারখানা চালু করতে হবে। একটি কারখানা যেন বন্ধ না থাকে। শ্রমিকদের জন্য পেনশন ভাতা চালু করতে হবে এবং তাদের ন্যায্য মজুরি, পেনশন সহ সব সুযোগ সুবিধা দিতে হবে। আমি ইনশাআল্লাহ চিন্তা করতেছি যদি আমরা রাষ্ট্রের ক্ষমতায় কারোর সাথে যেতে পারি, একাও যেতে পারি, বা আমরা যদি নাও যেতে পারি, আমরা যদি বিরোধী দলও যদি আমরা সংসদে যেতে পারি,
আমরা শ্রমিকদের জন্য কতগুলা দাবি দেওয়া করব। সেটা হচ্ছে শ্রমিকদের সন্তানদের পরিবারের চিকিৎসা হতে হবে ন্যূনতম খরচের মধ্যে। তাদের সমস্ত সন্তানদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে করতে হবে। শিক্ষা আমাদের জন্মগত অধিকার। সকল শ্রমিকদের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে হবে। বহু শ্রমিক দেখা গেছে কলকারখানায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে অবহেলার জন্য তারা তাদের জীবন হারায়, হাত পা অঙ্গহানি হয়। সেটার জন্য পর্যাপ্ত যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে যেন পুনর্বাসন করা হয়। এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। শুধু বললে সারাদিন চলে যাবে। শ্রমিকের জন্য আমরা কি কি করতে চাই বললে সারাদিন চলে যাবে। শুধু মনে রাখেন, উদ্দেশ্য যদি সৎ থাকে আমরা সফল হবই। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন বা না দেন, সন্দেহ করেন বা না করেন, বিশ্বাস করেন বা না করেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা আপনাদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো না যে আপনারা আমাদেরকে স্বীকৃতি দিলেন কিনা যে আমরা একটা শ্রমিক বান্ধব রাজনৈতিক দল। আমরা সেই স্বীকৃতির জন্য দাঁড়িয়ে থাকবো না। আমরা আমাদের কাজ করে যাব। একটা জিনিস মনে রাখতে হবে, শ্রমিক বলতে আমরা যেন শুধু নিম্ন আয়ের কম শিক্ষিত দিন মজুরকে যেন শ্রমিক বলে আমরা শেষ করে না দিই। শ্রমিক কিন্তু বিভিন্ন স্তরে আছে। শিক্ষকরাও শ্রমিক, বিভিন্ন পেশাজীবী মানুষ, চাকরিজীবী, তারাও কিন্তু শ্রমিকের মধ্যে শ্রম দেয়। শ্রম দিয়ে যারা আয় করে তারা প্রত্যেকে শ্রমিক। বিভিন্ন লেভেলের শ্রমিক আছে, এক একজনের পরিচিতি এক এক রকম। আমি যদি ক্যাটাগরি করি অন্তত 20 রকমের শ্রমিক পাওয়া যাবে। আমরা যে কয়েকটি কাজ করবো সেটা হচ্ছে অপর্যাপ্ত বয়সের শিশুদেরকে দিয়ে কাজ করানো আমরা বন্ধ করে দেবো। 16 বছরের নিচে কোনো পথ শিশু, কোনো বাচ্চা শিশু যেন কখনো কলকারখানায় কাজ করতে না যায়, সে যেন শিক্ষা আগে শেষ করে। 16 নিচে আমরা কোনো কাজ করতে দেব না কোনো বাচ্চা শিশুকে, কিশোরকে। এটা একটা অপরাধ, এটা শিশু অপরাধ। এবং যারা গৃহকর্মী থাকবে তাদের জন্য আমরা একটা ন্যূনতম স্কেল তৈরি করে দেবো যে এর নিচে বেতন দেওয়া যাবে না। এটা নিয়ে অলরেডি আমি কাজ করতেছি। আমি একটা ফাউন্ডেশন তৈরি করেছি আজ থেকে 5-7 বছর আগে, যখন আমি জেলে ছিলাম তখনই তৈরি করেছি। সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে ওয়েল ফাউন্ডেশন, ওয়েল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য হবে অপরিণত বয়সে বিয়ে রোধ করা, কম বয়সী গৃহকর্মীদের অত্যাচার বন্ধ করা, তাদেরকে সুশিক্ষিত করে তাদের বয়স যখন পর্যাপ্ত হবে তখন তাদেরকে কাজ করতে দেওয়া এবং তাদের ন্যায্য বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। আর যারা মহিলা শ্রমিক আছে, যাদের বাচ্চা কাচ্চা রেখে তারা কাজ করতে পারে না, তাদের জন্য ডে কেয়ার সিস্টেম চালু করা গেল। তাদের বাচ্চাকে আমরা সেই ডে কেয়ারে রেখে ন্যূনতম শিক্ষা চলবে ডে কেয়ার মধ্যে, এবং তারা যেন চাকরি করতে পারে বাচ্চা এই ডে কেয়ারে রেখে, এবং খুব কম খরচের মধ্যে পড়ানোর আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মধ্যে একটা জিনিস আমরা তৈরি করবো, এই প্রথম আমরা এই জিনিসটা চালু করবো, এটা বাধ্যতামূলক। প্রত্যেক পুরুষ কর্মী, প্রত্যেক পুরুষ নাগরিক, প্রত্যেক নারী নাগরিককে সম্মান দিতে হবে। আমরা এই দেশ অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদেরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। তাদেরকে অবলা শব্দটা ব্যবহার করা যাবে না। এই শব্দগুলা অপমানজনক। তারা আমাদের সহকর্মী, তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গড়বে। আমরা দেশ গড়বো একসাথে। তাই আমাদের স্লোগান হচ্ছে মোরা একসাথে এসে আমরা একসাথে দেশ গড়ি। আমরা আহ্বান জানাচ্ছি যে এসে আমরা একসাথে দেশ গড়ি, এসে মোরা দেশ গড়ি একসাথে। তাই আমরা তাদেরকেও কিন্তু মাইনাস করা যাবে না। আরেকটা জিনিস আমি চালু করব, আমার প্রতিষ্ঠান থেকে আমি আগে শুরু করব, বেতনের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে পারবে না। সমান বেতন দিতে হবে নারী পুরুষকে। শ্রমিকের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায়, অনেক শিল্প কলকারখানায় দেখা গেছে নারী শ্রমিককে কম বেতন দেওয়া হয়, পুরুষ শ্রমিককে বেশি বেতন দেওয়া হয়। এই সিস্টেমকে বন্ধ করতে হবে। আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে। আমরা সেই ঘুরে ধরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, আমরা ঘুরে ধরা সমাজ ব্যবস্থার সংস্কার চাই।
আমরা এখানে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ক্ষমতা কুক্ষিত করার স্বপ্ন দেখি না। আমরা দেখতে চাই রাষ্ট্র সংস্কার করে আমাদেরকে রাষ্ট্রটাকে পরিচালনা করার মতো পরিবেশ তৈরি করে দেন, তারপর ইনশাআল্লাহ আমরা মহান সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব। এবং আজ এই মহান মে দিবসে আপনাদের কাছে আমাদের এই ওয়াদা থাকবে, বাংলাদেশের সকল শ্রমিক, সকল শ্রেণীর মেহনতি মানুষের কাছে আমাদের ওয়াদা থাকবে, আমাদের আগামী দিনের রাজনীতির বড় এজেন্ডা হবে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের অধিকার আদায় করা, আপনাদের পক্ষে আওয়াজ তোলা, আপনাদের আওয়াজ যেন মহান সংসদে যেন প্রকম্পিত হয়, আমরা সেই ব্যবস্থা করব। এবং জেনারেল শ্রমিক লেভেল থেকে, শ্রমিকদের মধ্য থেকে সবার সম্মতির মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে শ্রমিক নেতাকে কিন্তু শ্রমিক মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে। শ্রমিকদের মধ্যে থেকে প্রতিনিধি থাকতে হবে সব জায়গায়। এবং বর্তমান সরকারের কাছে আমি জোর আবেদন জানাবো, আপনি এতগুলো সেক্টরে আপনি উপদেষ্টা নিয়েছেন, অনুগ্রহপূর্বক শ্রমিকদের মধ্যে থেকে একজন শ্রমিক নেতাকে উপদেষ্টা হিসাবে নিয়েছেন, যাতে আমরা আপনার আমল থেকে যেন শ্রমিকের ন্যায্য আদায় শুরু করতে পারি। আমি জানি আপনি জনবান্ধব একজন লোক, আপনি বিশ্ববিখ্যাত একজন লোক, আপনি একজন নোবেল জয়ী লোক, আপনার সেই মন মানসিকতা আছে, আপনার সেই সুযোগ আছে, সেই সুযোগটা আপনি শুধু প্রয়োগ করেন এবং আমাদের শ্রমিকদেরকে আপনি সেই সুযোগ করে দেন, যাতে আর নির্যাতিত না হয়, সব ক্ষেত্রে যেন বৈষম্য দূর হয়। আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমি আর বেশি সময় দেব না। আজকে আমাকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার সহকর্মী যারা আমাকে সহযোগিতা করেছে, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণমাধ্যমের কর্মী বন্ধুরা যারা আমাদের আজকে এই অনুষ্ঠানকে ধারণ করে প্রকাশ করছেন এবং প্রচারণা করবেন আগামীকাল পরশুদিন, তাদের সবাইকে কৃতজ্ঞতার সাথে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য, এই ভবনটি আমাদেরকে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে, যারা আমাদেরকে সময় দিয়েছেন, আবার যারা সময় দিতে পারেন না আমাকে ফোনে জানিয়েছেন যে আসলে আমাদের আরো একটা প্রোগ্রাম অনেক জায়গায় আছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আপনাদের সবাই নিরাপদ জীবন চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই, নিরাপদ খাদ্য চাই, নিরাপদ স্বাস্থ্য সেবা চাই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহান মে দিবসের এই আয়োজনের সবার সমাপ্তি ঘোষণা করছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সবাই নেক হায়াত দান করুক এবং আমাদের সব নেক নিয়তগুলো পূরণ করুক। মহান মে দিবসের এই বিপ্লবী দিন জয় হোক এবং আমরা যেন আমাদের মহান মে দিবসকে আরো মানুষের কাছে, মানুষের দ্বারা নিয়ে গিয়ে ন্যায্য অধিকারগুলো যেন আমরা আদায় করতে পারি, এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আম জনতা পার্টি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।